সাথে কথা হলো। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেব। আমি তাদের সাথে আলোচনা করলাম, জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন, কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে, শুধু বাংলাদেশের মানুষ আছে। আমাদের দেশে যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করবো। মানে টাকা কোথেকে আসবে? আমাদের 7 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করবো না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো, কিন্তু আমরা করবো। এবার আমি নিজের টাকায় করবো। আমাকে আমাদের মাননীয় অর্থনীতি প্রয়াত অর্থনীতি এসে বললেন, তারপর তাদের অনেক শর্ত, বলে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে। তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতির কথা আমাকে দেখা, আমাকে প্রমাণ দেন। আমি তো কাগজ চাই, প্রমাণ চাই। না প্রমাণ আছে, আপনি বের করেন। তারপর সেই ভদ্রলোকে ব্যাগ খুলে দেওয়া যায়। বললাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে, নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা খোলেন, বের করেন। উনি তাড়াতাড়ি ব্যাগটা ছেড়ে দিলেন, মানে এখানে কিছু নাই। মানে তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে? আমাকে প্রমাণ দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমার ইন্টিগ্রিটি অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব, ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন, ওয়ার্ল্ড ব্যাংকে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠান। অনেকদিন পর 2টো চিঠি পাওয়া গেল। সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। সেই চিঠি আমরা এই সময়, আমি প্রাইম মিনিস্টার ছিলাম না, আমার সরকার ছিল না, এবং এখানে অমুক মন্ত্রী ছিল, তমুক মন্ত্রী ছিল, আপনারা বন্ধ করেছেন। এটার সাথে পদ্মা সেতুর কি সম্পর্ক? পদ্মা সেতু আমরা করছি, তো ওটা তো আপনারা করে দিয়েছেন। তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয়, কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়বো না, আর আমি আপনাদের টাকা দেবও না। তখন বলো কি মন্ত্রীকে জেলে দিতে হবে, বশির রহমান সাহেবকে জেলে দিতে হবে, মামলা করতে হবে। আমি কিসের ভিত্তিতে মামলা? আমাকে দেখেন কোন অভিযোগে মামলা। বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে। আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে, এটা মানলে পরে টাকা দেবে। আমি বললাম যে ওদের টাকা আমি নেবো না। উনি বলেন তাহলে টাকা নিলে প্রদর্শিত হবে না। হবে না, যেদিন নিজেটা করতে পারবো সেদিন করবো। তখন আপনার ইলেকশনের কি হবে? তাহলে জনগণ যদি ভোট না দেয় ক্ষমতা যাবো না। সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি? মানে আপনি ইলেকশনে আমরা জিতলাম না, আসলাম না, কিছু আসা যায় না। গ্যাস বিক্রি করলে আসি, আবার কি আসা যায়? ঠিক সেভাবে আমরা কি করবো না? ওনারা বেশ নাকশ হয়ে চলে গেলেন। আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে প্রদর্শিত হবে না, প্রদর্শিত হবে বাংলাদেশের জনগণের টাকা, আমরা টাকা দিয়ে প্রদর্শিত করবো। বলে কখন করবেন? আমরা যখন পারবো তখন করবো, এবং আমি এটা করবোই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করবো, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দ্বার উন্মোচিত হয়েছে, সেই জন্যই আজকে আমি আর এখানে আসি। কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার, এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন।
এবং এই যে একটা জটিল সব থেকে খরস্রোতা নদী, অ্যামাজনের পরে সবথেকে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী। সেই পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদী ভেঙে গেছে, কখনো নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করছি। যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য। এই পদ্মা সেতু করতে যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে, আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে, প্রয়াত তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আবুল হোসেন আজকাল বেঁচে নেই, কারণ সে আমার সড়ক সেতু মন্ত্রী ছিল, তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে। কাজে আজকে সে আর বেঁচে নাই, আজকে সে তাকে স্মরণ করি, আমি তাকে স্মরণ করি। যিনি আমাদের সারামধন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেব, তাকে দিয়ে আমরা কমিটি করেছিলাম, তাকে দিয়ে আমাদের সবাই এসেছিলাম নির্মাণের ক্ষেত্রে, আমাদের নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ আছে। তিনিও যারা শান্তি কামনা করি। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সংসার জমি দিতে নির্মাণের সময় দুই পারে যারা নিজের মাটিতে এই জমি দান করেছে, আমি তাদের প্রতি আপনাদের আছেন না যারা জমি দিয়েছেন, তারা আপনারা দাঁড়াবেন, একটু দাঁড়ান। আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাবো, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা পুনর্বাসন করেছি, সেটা বড় কথা না, কিন্তু আপনারা আপনাদের পিতা মাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য। জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অকারণত পরিশ্রম করেছেন। আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সবাই আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই এবং চিরদিন জাতি এটা মনে রাখবে। আমি এইটুকুই, আর বেশি আমার বলতে চাই না, কারণ আপনারা দেখেন প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতু প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এটা ফেডারেল কোর্টের রায়। এটা আবার আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনের সেতুটা নির্মাণ শেষ করলাম। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে এবং রেল যোগাযোগটাও
এই রেল এখান থেকে ভাঙ্গা হয়ে ফরিদপুরে যশোর পর্যন্ত আমরা এর যোগাযোগ করে দিয়েছি। আর সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত, দুঃখিত, আমাদের মংলা পোর্ট, অর্থাৎ ঢাকা থেকে মংলা পোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি। এই অ্যালাইনমেন্টটা আমার নিজেরই করা, যে এইভাবেই এটা যাবে, এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে। আজকে আর আসলে পদ্মাপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে, কারণ আমার ছোটবেলা থেকেই তো প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে। আমাদের নৌকা ছিল 3 ডাক, মাঝি নৌকা, বড় নৌকা, পানসি, 2টা কামরাওয়ালা। প্রথম আমার দাদা, আমি আর কামাল ছোট, আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম। সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম। 4 দিন 4 রাত্রে লেগেছিল টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আসতে। তখন আব্বা জেলখানায় 48 সালে আন্দোলন করতে, যে তিনি 49 সালে যে কারাগারে বন্দী, তখন তিনি কারাগারে বন্দী। আর এরপর লঞ্চ, স্টিমারে যাতায়াত করতে হয়েছে। কাজে এই যাতায়াত করতে যেয়ে কত মানুষের জীবন গেছে, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে। এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবাই খুশি। এটা তো আপনারা শুনেছেন, যে আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই, যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে, যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যক্ত হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা 2021 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা করেছি। পাশাপাশি আমরা 2100 সালের ডেল্টা প্ল্যান, এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কীভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের পর প্রজন্ম, সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, এটাও আমাদের বাস্তবায়ন অব্যাহত থাকবে, আমরা শুরু করেছি। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপরিতরোধ্য গতিতে, যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই কৃতজ্ঞতা জানানোর জন্যই কিন্তু আজকের এই আমাদের আয়োজনটা। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত, আর যারা উপস্থিত নাই তারা সকলকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চেয়ে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। Sincerest thanks, eternal gratitude, Honorable Prime Minister. সুধীবৃন্দ, মাওয়া প্রান্তে সুধী সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে সমাপ্তি ঘোষণা করছি সুধী সমাবেশের এই আয়োজন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। We are almost at the end of today's program. With kind permission of the Honorable Prime Minister, we are concluding this auspicious gathering. Thank you very much indeed, Honorable Prime Minister. Thank you all. Joy Bangla. জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনি অকুত ভয়ে সংকটে এগিয়ে যান, এটা আমাদের সাহস সিদ্ধ করে।